আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ। আজকে আমাদের ধ্বনি পরিবর্তনের ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসটি আপনাদের গ্রুপে একটু শেয়ার করে দেন, যেন সবাই বুঝতে পারে যে আপনাদের ক্লাস শুরু হয়ে গেছে। ধ্বনি পরিবর্তন। আমাদের আজকে ধ্বনি পরিবর্তনের ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসটি সবাই শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। ইনশাল্লাহ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সো ক্লাসটি সবাই মনোযোগ সহকারে করবেন, শুরু থেকে শেষ অবধি ক্লাসটি করবেন। আমার কথা শোনা যাচ্ছে কি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আমার কথা শোনা যাচ্ছে কি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে ধ্বনি পরিবর্তন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। কিন্তু সবার এত লাইভে যুক্ত হতে লেট হচ্ছে কেন বুঝতে পারছি না। ক্লাস তো আমি নিজেই শেয়ার করে দিলাম। ওকে, তাহলে শুরু করো। 2 মিনিট চলে যাচ্ছে অলরেডি আমার এমনিতেই ক্লাসে যুক্ত হতে। দেখা যায় যে সব কমপ্লিট করে আসতে একটু লেট হয়ে যায়, এরপরে হচ্ছে আপনার সেটিং করতে অনেকটা লেট হয়ে গেছে, 40 বেজে গেছে। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। সবাই যুক্ত হয়ে যান, ক্লাস শুরু হয়ে যাবে। আর আচ্ছা, আপনাদের যে দ্বিতীয় যে গ্রুপ আছে এই গ্রুপে শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, তনু এবং রাজিয়া খাতুন এসেছেন, বাদ বাকি এখনো কিন্তু কাউকে পাচ্ছি না আমি। ওকে, দেখুন, ধ্বনি পরিবর্তন মানে কি? উচ্চারণ পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের
পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানেই হচ্ছে উচ্চারণের পরিবর্তন। এটা কিন্তু অন্য কোনো পরিবর্তন আসবে না, লেখায় কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র উচ্চারণে পরিবর্তন আসবে। ধ্বনি পরিবর্তন মানেই হচ্ছে উচ্চারণের পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানেই হচ্ছে উচ্চারণের পরিবর্তন। তাহলে আমি আবারও বলছি, এটা কিন্তু লক্ষ্য করতে হবে, মানে লক্ষ্য রাখতে হবে। ধ্বনি পরিবর্তন মানে অন্য কোনো কিছুর পরিবর্তন হলে কিন্তু হবে না। ধ্বনি পরিবর্তন মানেই হচ্ছে শুধু উচ্চারণের পরিবর্তন হতে হবে, শুধু উচ্চারণের পরিবর্তন। দেখুন, এই যে উচ্চারণের পরিবর্তন, এই উচ্চারণের পরিবর্তনটা কেন করা হবে, অর্থাৎ ধ্বনি পরিবর্তনটা কেন করা হবে, এর মূল কারণটি হচ্ছে, মানে এই ধ্বনি পরিবর্তন কখন হয়, এর মেন যে কারণগুলো রয়েছে সেটি হচ্ছে উচ্চারণের দ্রুততার জন্য। উচ্চারণের দ্রুততার জন্য। এখন দেখুন, উচ্চারণের দ্রুততার জন্য কি, মানে আমরা যখন কোনো কঠিন শব্দ পাই বা বড় শব্দ পাই, তখন আমরা কি করি, দ্রুত উচ্চারণ করার জন্য পরিবর্তন করে ফেলি একটি শব্দ। সেই শব্দটাকে যদি আমরা একটু দ্রুত উচ্চারণ করতে চাই, তখন কিন্তু সেটা আমরা পরিবর্তন করে ফেলি। এরপরে দেখুন, দ্রুত উচ্চারণের জন্য তাহলে আর একটা কাজ কি, উচ্চারণের সহজ, কঠিন কোনো শব্দকে আমরা সহজেই উচ্চারণ করতে চাই, যার কারণে কিন্তু আমরা ধ্বনি পরিবর্তন করি নিজের ইচ্ছাকৃতভাবে। আঞ্চলিক ভাষার কারণে উচ্চারণ পরিবর্তন হয়। তাহলে উচ্চারণের সহজতার জন্য কিন্তু আমরা কি করি, ধ্বনির পরিবর্তন করি। অনেক সময় অসাবধানতা বশত করি। অনেক সময় এই ধ্বনির পরিবর্তনটা হয় মানে অসাবধানতার জন্য, মানে উচ্চারণের সময় অসাবধানতার জন্য। তাহলে উচ্চারণের সময় অসাবধানতার জন্য। দেখুন, আমরা মনে করি এটা সঠিক উচ্চারণ করব, কিন্তু অনেক সময় আমাদের অসাবধানতা বশত কিন্তু উচ্চারণের একটা পরিবর্তন হয়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের এই ধ্বনি পরিবর্তনের কারণসমূহ মূলত কি রয়েছে, দ্রুততার জন্য। অর্থাৎ উচ্চারণের দ্রুত উচ্চারণ করতে চাইলে তখনই কিন্তু আমাদের ধ্বনি পরিবর্তন হয়ে যায়। উচ্চারণের সহজতার জন্য, মানে উচ্চারণ সহজ করতে চাইলে আমাদের ধ্বনির পরিবর্তন হয়ে যায়। উচ্চারণের অসাবধানতার জন্য, মানে আমরা নাই চাইতেই অনেক সময় আমাদের উচ্চারণে ভুল হয়ে যায় বা ভিন্ন উচ্চারণ করে ফেলে, আঞ্চলিকতা আমাদের ধরা পড়ে আমাদের ভাষায়। যেমন আমি এই যে আপনার সঙ্গে কথা বলছি, আমি ভাবছি হয়তো ভালোভাবে কথা বলবো, আঞ্চলিক কোনো ভাষা ব্যবহার করব না, কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ সময়ই যে কথা বলতে যেভাবে আমরা অভ্যস্ত সেভাবেই কিন্তু কথা বলে ফেলি। তো অসাবধানবশত হোক আর আমাদের অভ্যাসগত কারণে হোক, আমরা দেখা যায় কি যে আমরা উচ্চারণের সময় ভুল করে ফেলি বা সহজ করে নিই, সেটাই মূলত ধ্বনির পরিবর্তন। তাহলে ধ্বনির পরিবর্তন কেন কি জন্য হয় বুঝতে পেরেছেন? তাহলে ধ্বনির পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন। ধ্বনির পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন। বুঝে গেছে কি এতটুকু? যদি এই কথাটুকু বুঝতে পারেন তবেই কিন্তু আমরা ধ্বনির পরিবর্তনের প্রক্রিয়াতে চলে যেতে পারবো, যে আমরা কোন কোন জায়গাতে এই ধ্বনির পরিবর্তনগুলো করে থাকি। তাহলে দেখুন, প্রথমেই এই ধ্বনির প্রকরণ, মানে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াতে আমরা দেখতে পাই যে আমরা বিভিন্নভাবে ধ্বনি পরিবর্তন হয়। মানে একে অনেকগুলো প্রক্রিয়া আমরা শিখে নেব, যেগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ধ্বনি পরিবর্তন থেকে এবছর কিন্তু 2টা প্রশ্ন কমন আসতে পারে, মানে বিশেষ করে 47তম বা 49তম BCS এ, মানে ধ্বনি পরিবর্তন থেকে কমন আসবে। ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু প্রশ্ন কমন আসে, ধ্বনি পরিবর্তন থেকে খুবই প্রশ্ন কমন আসে। তাহলে আমরা প্রথমে আবারও ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার পূর্বে আমরা আবারও বলে নিচ্ছি, ধ্বনি পরিবর্তন মানেই হচ্ছে উচ্চারণের পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানেই হচ্ছে
উচ্চারণের পরিবর্তন, এই কথাটা বেশি প্রয়োজন, আমি বারবার যার কারণে বলছি। মানে ধ্বনি পরিবর্তন মানেই হচ্ছে উচ্চারণের পরিবর্তন। ওকে, এইবার দেখুন, তাহলে প্রথমেই আমরা পাই হচ্ছে আদি স্বরাগম। প্রথমেই আমরা ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আমরা পাচ্ছি প্রথমেই হচ্ছে আদি স্বরাগম। এই আদি স্বরাগম মানে কি বলেন তো? আদি স্বরাগম মানে কি হতে পারে? আদি স্বরাগম মানে কি হতে পারে? আদি স্বরাগম মানে হতে পারে, দেখুন, আদি মানে কি পূর্বে বা আগে, অনেক আগে, এরকম একটা কথা আসে। আদি স্বরাগম মানে আদি মানে বা পূর্বে, অনেক আগে। তাহলে এই আদি মানে আসছে হচ্ছে পূর্বে বা অনেক আগে, এমনই তো অর্থ দেয়, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে আদি স্বরাগম মানে হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে। তার মানে এই যে স্বর, এখানে স্বরাগম মানে কি স্বরের আগমন। তাহলে স্বরাগম মানে কি স্বরধ্বনির আগমন বা স্বরাগম। মানে তাহলে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে এই নামটা দেখেই কিন্তু আমাদের আইডেন্টিফাই হয়ে যাবে, এই নামটা দেখেই কিন্তু আমরা উত্তর করতে পারবো। আদি স্বরাগম মানে কি? আদি স্বরাগম মানে হচ্ছে সব উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনির আগমন হলে তবেই সেটা আদি স্বরাগম হবে। আচ্ছা, সোহেল রানা বলেছেন পূর্বস্বরের পরিবর্তনকে আদি স্বরাগম বলে। আচ্ছা, পূর্ব স্বরাগম বা আদি স্বরাগম একই কথা, পূর্বে বা আগে, কথা তো একই, তাই না? বা শুরুতে স্বরের আগমন, যেভাবে আপনারা বলেন, মানে এই দেখেন, এখানে আগে বলতে পারেন, মানে আদিতে বলতে পারেন, পূর্বে বলতে পারেন। আবার ওই যে রাজিয়া খাতুন কমেন্ট করেছে যে শুরুতে বলতে পারেন। তাহলে কি পূর্বে, আগে, শুরুতে, যেখানেই হোক, মানে এক কথায় শুরুতে বা পূর্বে, আগে, এগুলো হচ্ছে কি আদিতে স্বরাগম, মানে স্বরের আগমন হলেই তাকে আদি স্বরাগম বলে। তাহলে আমরা কি পেলাম? যে উচ্চারণের সুবিধার জন্য উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, আচ্ছা শুরুতে দিয়ে দিই, শুরুতে, পূর্বে বা আগে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে। আদি স্বরাগম বলে। তাহলে আদি স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন। আদি স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন। তাহলে আদি স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন। এখন দেখুন, মূলত আমাদের তো সংখ্যা খুব একটা আসবে না, আমাদের আসবে কি? আমাদের আসবে হচ্ছে উদাহরণ। তো এই যে স্কুল, মূলত এই স্কুল উচ্চারণটাকে অনেক সময় দেখা যায় যে আপনার, বিশেষ করে আমার দাদি বা আমার মাই, স্কুলকে আমরা স্কুল না বলে স্কুল বলে, অর্থাৎ একটা রসিকার দিয়ে উচ্চারণ করে, অনেকেই করে এরকমটা। কিন্তু স্টেশন, দেখুন এখানে একটা স্টেশন, আমাদের পরীক্ষার জন্য আবার ওই উচ্চারণের কতটুকু পার্থক্য সেইটুকু না ভেবে যদি আমরা বানানটা বুঝতে পারি, মানে বানানটা দেখি, তাহলেই কিন্তু উত্তর করা সহজ হয়ে যাবে। দেখুন উচ্চারণের স্পর্ধা থেকে এই যে স্পর্ধাটা, দেখুন আমাদের বিষয়টা আবার হচ্ছে পরীক্ষার হলে যে বিষয়টা কাজ করবে সেইটা হচ্ছে আপনার
সেইটা হচ্ছে আপনার উচ্চারণ কতটুকু পরিবর্তন হয়েছে এটা ধরতে না পারলেও যে একটা স্বরের আগমন হয়েছে এইটুকু বুঝতে পারলেই কিন্তু হয়ে যাবে। এখন এইটুকু তো পরীক্ষার হলে প্রশ্নপত্রেই দেওয়া থাকবে, তাই না? আমার কথা কি বুঝতে পেরেছেন আমি কি বুঝাইতে চাইছি? যে উচ্চারণের পরিবর্তন কতটুকু হয়েছে সেইটা আপনার বাছ বিচার করার দরকার নেই। আপনি শুধু দেখেন যে শব্দের শুরুতে শব্দের শুরুতে শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন হয়েছে কিনা, মানে শব্দের, কারণ এই শব্দটুকু কিন্তু আপনাদের পরীক্ষার হলে দেওয়া থাকবে। তাহলে উচ্চারণের কতটুকু পরিবর্তন হয়েছে এইটা যদি আপনারা বুঝতে নাও পারেন, আপনাদের তো এটা বোঝার দরকারও নাই, শুধু বোঝেন যে শব্দের শুরুতে একটা স্বরধ্বনির আগমন হলো কি না, এটা কিন্তু পরীক্ষার হলে দেওয়া থাকবে। যেহেতু প্রশ্নপত্রে আপনাদের শব্দ দেওয়া থাকবে, তাই উচ্চারণ দেখে তো আপনারা উত্তর করবেন না, শুধু দেখেন যে স্বরধ্বনির আগমন হয়েছে কিনা, শুরুতে স্বরধ্বনির আগমন হয়েছে কিনা। দেখুন এই যে স্কুল থেকে একটা এটা কিন্তু আপনাদের পরীক্ষা এসে যাবে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। বেশি কথা বলবো না, ক্লাস শেষ করতে হবে। তাহলে আদি স্বরাগম বুঝতে পেরেছেন কিনা, আদি স্বরাগম ক্লিয়ার কিনা, আদি স্বরাগম ক্লিয়ার কিনা কমেন্ট করুন। ওকে ক্লিয়ার। তাহলে আমরা এবার চলে যাব মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম বিপকর্ষ, এই মধ্য স্বরাগমের মধ্যে আবার একটু মানে ঝামেলা তৈরি করে। মধ্য স্বরাগম এসে আবার কি ঝামেলা তৈরি করে দেখেন, মধ্য স্বরাগম, এই মধ্য স্বরাগমের আবার দুইটা নাম রয়েছে, ভিন্ন নাম রয়েছে, যেটা অনেক সময় আপনাদের সমস্যা করবে। সেটা কি সমস্যা করবে? এই মধ্য স্বরাগমের চেয়ে বিপকর্ষ বা স্বরভক্তি লিখবে। এই বিপকর্ষ লেখেই বেশি প্রশ্ন আসে, এই বিপকর্ষ লেখেই কিন্তু বেশি প্রশ্ন আসে, বা স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগমের সমস্যাটা কি হবে? সমস্যাটা আসবে হচ্ছে যে মধ্য স্বরাগমকে তারা পরীক্ষার হলে প্রশ্ন করার সময় মধ্য স্বরাগম দিয়ে বেশি একটা প্রশ্ন করবে না, তারা বিপকর্ষ বা স্বরভক্তি দিয়ে প্রশ্ন করবে। কথা কি বুঝতে পেরেছেন? যে মধ্য স্বরাগম না দিয়ে তারা বিপকর্ষ বা স্বরভক্তি দিয়ে প্রশ্ন করবে। তো আপনারা বুঝতে কিন্তু মানে সমস্যা হবে যে স্বরভক্তি মানেই হচ্ছে মধ্য স্বরাগম আর বিপকর্ষ মানে হচ্ছে মধ্য স্বরাগম। এই জিনিসটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে, কেননা এটা যদি আপনারা মুখস্থ না করেন তাহলে কিন্তু এই স্বরভক্তি শব্দটা থেকে আপনারা বুঝতে পারবেন না যেটা মধ্যে স্বরধ্বনি আগমন, মাঝে স্বরধ্বনি আগমন, এই কথাটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সব বিপকর্ষ মানে হচ্ছে মধ্য স্বরাগম, এটা এখনই মুখস্থ করেন যে মধ্য স্বরাগম মানে হচ্ছে বিপকর্ষ, মধ্য স্বরাগম মানে হচ্ছে স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগম মানে হচ্ছে বিপকর্ষ, মধ্য স্বরাগম মানে হচ্ছে স্বরভক্তি, মধ্য স্বরাগম মানে হচ্ছে বিপকর্ষ, মধ্য স্বরাগম মানে হচ্ছে স্বরভক্তি। যদি আপনারা মনে রাখতে পারেন মধ্য স্বরাগম মানে বিপকর্ষ, মধ্য স্বরাগম মানে স্বরভক্তি, তাহলে বুঝবেন যে স্বরভক্তি বিপকর্ষ তখনই হবে যখন স্বরধ্বনির মাঝে স্বরধ্বনির আগমন হবে। তাহলে উচ্চারণের সুবিধার জন্য যখন মাঝে স্বরধ্বনির আগমন হবে, ব্যঞ্জন ধ্বনির মাঝে স্বরধ্বনির আগমন হলে তাকে মধ্য স্বরাগম বলবে। তাহলে মধ্য স্বরাগম কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে। তাহলে উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জন ধ্বনির মাঝে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম বলে। মধ্য স্বরাগম বিপকর্ষ
মধ্যস্বরাগম বিপকর্ষ বা স্বরভক্তি বলে। স্বরভক্তি বলে। তাহলে দেখুন, আমি যে কথাটি বলবো, এখানে অনেকেই উচ্চারণের পরিবর্তন হলেও আমরা কিন্তু পরীক্ষার হলে উত্তর করার জন্য মাঝে কোনো কিছুর আগমন হলো কিনা সেই জিনিসটা দেখব। তাহলে দেখুন, একটু লক্ষ্য করুন, এখানে একটু লক্ষ্য করতে হবে, কিন্তু স্পষ্ট বোঝা যাবে না, যার কারণে একটু লক্ষ্য করতে হবে। দেখুন এখানে এই যে রত্ন, একটু লক্ষ্য করুন, রত্ন, এই রত্ন থেকে কি হবে? রতন হবে। রত্ন থেকে কি হবে? রতন হবে। এই যে দেখুন, রত্ন এইভাবে কিন্তু কেউ উচ্চারণ করে না, বেশিরভাগ সময় কিন্তু রতন উচ্চারণ হয়। রত্ন থেকে রতন, এই যে এই বানানটা আসলো মানে কি? এই যে এখানে কিন্তু একটা ওকার আছে, তাই না? এই ত এবং দন্ত নয়ের মাঝে একটা ওকার আছে, তাহলে যেহেতু এটা ভেঙে দিল, কিন্তু যখন যুক্ত বর্ণ ছিল তখন কিন্তু সেই ওটা ছিল না। তাহলে রত্ন থেকে রতন, তারপরে স্বপ্ন থেকে স্বপন, তারপরে হচ্ছে ধর্ম থেকে ধরম, মানে এই যে র র বা প, এরপর এখানে কি ও আছে, এর মাঝে কিন্তু স্বরে ও লুকায়িত আছে। তারপরে হর্ষ, আচ্ছা আমরা এখন এই যে স্বরের আগমন হলো, তাহলে মধ্যে স্বরে ও এর আগমন হলো। রত্ন থেকে রতন, স্বপ্ন থেকে স্বপন, ধর্ম থেকে ধরম। এছাড়াও মাঝে হ্রস্বইকারের আগমন হতে পারে, দীর্ঘিকারের আগমন হতে পারে, সেই সকল কিছু উদাহরণ আমরা চলুন দেখে নিই। যেমন দেখুন, প্রীতি থেকে প্রীতি, আমরা প্রীতি থেকে প্রীতি বেশি কিন্তু উচ্চারণ করি। এরপরে দেখুন, ফিল্ম, আমরা এই ফিল্ম থেকে ফিল্ম বেশি উচ্চারণ করি। তাহলে কি দেখুন, এখানে কিন্তু দীর্ঘিকারের আগমন আসলো আর এখানে হ্রস্বইকারের আগমন আসলো। বুঝতে পারছেন কি? মধ্য স্বরাগম বিপকর্ষ বা স্বরভক্তি বুঝতে পেরেছেন কি? যেমন হচ্ছে গ্রাম থেকে গ্রাম, গ্রাম, গ্রাম থেকে গ্রাম। মুক্তা থেকে মুক্তা, এভাবে। তাহলে যখনই শব্দের মাঝে মধ্যে স্বরধ্বনির আগমন আসছে, তখনই অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির মাঝে স্বরধ্বনি এলে তাকেই মধ্য স্বরাগম বিপকর্ষ বা স্বরভক্তি বলা হয়। বুঝেছেন কি না? এইবার কমেন্ট করুন। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাব, যেহেতু ক্লাস অনেকটা করতে হবে, অনেক অনেক বড় হয়ে যাবে কিন্তু। এরপরে দেখুন অন্তঃস্বরাগম, এরপরে কি রয়েছে? অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম মানে কি হতে পারে বলুন তো? অন্তঃস্বরাগম মানে কি হতে পারে? ধারাবাহিকতা বজায় রাখুন, তাহলে কিন্তু হয়ে যাবে, দেখবেন। অন্তঃস্বরাগম মানে কি হতে পারে? অন্তঃস্বরাগম মানে কি? অন্তঃস্বরাগম মানে কি হতে পারে? অন্তঃস্বরাগম মানে কি হতে পারে? অর্থাৎ শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, তখনই তাকে অন্তঃস্বরাগম বলে। মানে শব্দের উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি এলে তাহলে শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি এলে তাকে কি বলে? অন্তঃস্বরাগম বলে। অন্তঃস্বরাগম বলে।
তাহলে শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি এলে তাকে অন্তঃস্বরাগম বলে। তাহলে শেষে স্বরের আগমন হলেই সেটি হয় অন্তঃস্বরাগম। এখন আমরা উদাহরণটা দেখে নেই। দেখুন উদাহরণ কি হতে পারে, এই যে দিশ, এটাকে যদি আমরা দিশ থেকে দিশ না বলে আমরা কি বলবো, দিশা। যদি এই যে শেষে একটি আকার এসেছে, তাহলে দিশ থেকে দিশা মানে কি অন্তঃস্বরাগম। দিশ থেকে দিশা মানে হচ্ছে অন্তঃস্বরাগম। দিশ থেকে দিশা অন্তঃস্বরাগম। ব্রেঞ্চ, দেখুন আমি বারবারই বলছি উচ্চারণের পার্থক্য থেকে তো আর আপনাদের উত্তর করতে হবে না। আপনাদের কি করতে হবে, এই যে মাঝে যে এই যে রস্যিকার কিন্তু আগে, যদিও দেখা যাচ্ছে আগে, এটা কিন্তু আগে না, এটা তো রস্যিকার পরে, এটা আমাদের সবার জানা। তাহলে দেখুন একটা কি আসলো, রস্যিকার যুক্ত হয়েছে সত্য থেকে, এই উদাহরণটা কিন্তু ভালোবাসে, সত্য থেকে সত্যি। সত্য থেকে আমরা সত্য এই কথাটা না বলে অনেক সময় কিন্তু কি বলি, সত্যি, তুমি সত্যি কথা বলছো, নাকি বলে তুমি সত্য কথা বলছো। হ্যাঁ আমরা সত্য এটাও বলি, তারপর আমরা কিন্তু বেশিরভাগ সময় মনে হয় এটাই বলি, তুমি কি সত্যি কথা বলছো, তাই না? তো এই যে আমরা উচ্চারণের বিষয়টা না ধরে মূলত দেখব যে বানানের কোনো পরিবর্তন এসেছে কি না, আর বানানের পরিবর্তন এলে সেটা কোথায় এসেছে, পরীক্ষার হলে এটা আইডেন্টিফিকেশন করার জন্য, পরীক্ষার শেষে এটা আইডেন্টিফিকেশন করার জন্য। ওকে, তাহলে আমাদের তিনটা চলে গেল। আমাদের কি কি চলে গেল, আমাদের চলে গেল হচ্ছে কি আদি স্বরাগম, মধ্য স্বরাগম, আর মধ্য স্বরাগমকে বিপকর্ষ বা স্বরভক্তি বলা হয়। এরপরে আমরা শিখে নিলাম অন্তঃস্বরাগম। এরপরে খুবই আসে এই উদাহরণটি, সেটি হচ্ছে অপনিহিত। দেখুন অপিনিহিতি। এই অপিনিহিতি মানে কি, অপিনিহিতি মানে হচ্ছে পরের রস্বইকার ও পরের রস্বই ও হুস্যকার, পরের রস্বই হুস্যকার আগে উচ্চারিত হলে। উদাহরণ দিলে ভালো বুঝবেন, এটার আসলে সংজ্ঞার চেয়ে উদাহরণে ভালো বোঝা যায়। তাহলে পরের রস্বইকার আগে উচ্চারিত হলে সেটি কি হয়, অপনিহিতি। তাহলে পরের রস্বইকার আগে উচ্চারিত হলে হয় সেটি অপনিহিতি। যেমন দেখুন উদাহরণ দিলে কিন্তু ভালো বোঝা যাবে, সংজ্ঞা তো খুব কম আসবে, আমরা উদাহরণটাকেই ভালো করে বুঝবো। দেখুন এই যে আজি থেকে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখুন রস্যিকার কিন্তু শেষে ছিল, কিন্তু এই অপনিহিতির জন্য কি হলো আইস, মানে কি এই রস্যিকারটা পরে ছিল এখানে, সেটা আগে চলে আসলো। আচ্ছা, এরপরে দেখুন চারি থেকে চাইর, এরপরে দেখুন এই যে রস্যিকার পরে ছিল আগে আসলো। এরপরে দেখুন রাতি থেকে রাইত, এরপরে হচ্ছে মারি থেকে মাইর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সব শেষের রস্বইকার আগে উচ্চারিত হয়েছে। তাহলে ঠিক এমনই আমরা মূল কথা যে অপনিহিতি কখন হবে, পরের রস্বইকার আগে উচ্চারিত হলে, পরের রস্বইকার আগে উচ্চারিত হলে। সত্য থেকে এই যে সত্য থেকে সৈত্য, এরকম আমরা কিন্তু অনেকেই বলি, মানে আঞ্চলিকতার কারণে উচ্চারণের কিন্তু বিভিন্ন পার্থক্য ঘটে। তাহলে সত্য থেকে যদি সত্যি হতো সেটা হচ্ছে অন্তঃস্বরাগম, কিন্তু যে এই রস্যিকারটা মাঝে চলে এসেছে, সত্যি থেকে যখন এই রস্যিকারটা মাঝে চলে এসেছে তখন সেটা কি হয়েছে, সেটা হয়েছে কি
সেটা হচ্ছে অপনিহিতি, সেটা হচ্ছে অপনিহিতি। এছাড়া দেখুন চালু থেকে চাউল, চালু থেকে আশা করি বুঝতে পেরেছেন। গদ্য চলিয়া থেকে, চলিয়া থেকে চইলা, এই যে যখনই রস্যিকারের আগমন ঘটবে আগে রস্যই, বিশেষ করে এই রস্যিকারটাই বেশি আসে, রস্যিকারটাই বা রস্যকারটাই বেশি আসবে। তাহলে অপনিহিতি ক্লিয়ার কিনা বলুন, অপনিহিতি ক্লিয়ার কিনা বলুন। অপনিহিতির আর কোনো উদাহরণ দিতে হবে না, এটুকুই থাকবে অপনিহিতি। অপনিহিতি তারপরে আমরা তাহলে অপনিহিতি ক্লিয়ার হলেই কিন্তু আমরা চলে যাব অসমীকরণে। আমরা ক্লাস দ্রুত আগাবো, শেষ করে দিতে হবে কিন্তু। অলরেডি 30 মিনিট ক্লিয়ার হয়ে গেছে, 30 মিনিট পার হয়ে গেছে, ক্লাস শেষ করতে হবে আমাদের আজকে। ধ্বনি পরিবর্তন ইনশাল্লাহ শেষ হবেই, প্রতিদিনের টপিক ইনশাল্লাহ প্রতিদিন শেষ করতে পারলে তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা আমার যে বেসিক ক্লাসগুলো করা হচ্ছে এই বেসিক ক্লাসগুলো করবেন এবং বাসায় বসে আপনারা কি করবেন, বিগত সালের আপনাদের যার যে বই আছে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করবেন, বিগত সালের প্রশ্ন সমাধান করবেন, ক্লাস করার পরে বিগত সালের প্রশ্ন সমাধান করবেন। দেখুন অনেকেই ভাবেন যে এই 1-2 ঘন্টা ক্লাস বোরিং মনে হয়ে ক্লাস করেন না, কিন্তু সারা দিন আপনারা এটা ওটা পড়তে থাকেন, দিন শেষে পড়াটা কিন্তু খুব ভালো হয় না। কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে করে যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ করেন তাহলে দেখবেন অনেক এগিয়ে যেতে পারবেন। রেগুলার ক্লাস করলে দেখা যাবে যে আপনার অনেক অনেক উপকারে আসবে। আর আপনারা যদি রেগুলার ক্লাস করেন আমিও কিন্তু ক্লাস করাতে মানে আগ্রহী হব, কিন্তু আপনারা ক্লাস না করলে তখন কিন্তু আর আমার ওই ক্লাস নেওয়ার মন মানসিকতা আসবে না। কেউ তো ক্লাস করেই না, লাইভ ক্লাস করেই না, মানে বিষয়টা কিন্তু এরকম আসবে। সো আপনারা অন্তত 4-5 জন হলেও বলবো অ্যাক্টিভ থাকুন, দেখবেন আমি ক্লাস শেষ করে দেব। আর আপনারা ক্লাস করলেই কিন্তু, রেগুলার ক্লাস করলেই কিন্তু হচ্ছে আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন। এইবার দেখুন অসমীকরণ, 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 অসমীকরণ। এই অসমীকরণ মানে কি, কোনো কিছু সমীকরণ ছিল সেটাকে অসমীকরণ করে ফেলছে, কোনো কিছু সমান ছিল তাহলে অসমীকরণ মানে কি, কোনো কিছু সমান ছিল সেটাকে অসমীকরণ করে ফেলছে, সেটার সমতা নষ্ট করে দিয়েছে, এরকম একটা বিষয় হবে। যেরকম দেখুন ধপ প্লাস ধপ ছিল, সেই ধপ প্লাস ধপ থেকে চলে এসেছে কি ধপাধপ, ধপাধপ মানে হচ্ছে কি, দেখুন এই যে ধপ ধপ ছিল, ধপ ধপ দুইজন কিন্তু সমান ছিল, ধপ ধপ, কিন্তু এই দুইজনের সমানতা নষ্ট করে দিয়েছে, কি হয়েছে ধপাধপ। বুঝতে পেরেছেন কি অসমীকরণের বিষয়টা, যে কি হলো অসমীকরণ, কি হলো অসমীকরণ মানে হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যে স্বরধ্বনি যুক্ত হয় তাকে সসমীকরণ বলে। মানে একই স্বরের পুনরাবৃত্তি, মানে পুনরাবৃত্তি মানে ধপধপে যে পুনরায় উচ্চারণ হয়েছে, এই পুনরায় যে উচ্চারণ হয়েছে সেই উচ্চারণ দূর করার জন্য তাহলে পুনরাবৃত্তি দূর করার জন্য
দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে। অসমীকরণ বলে। তাহলে দেখুন একই স্বরের এই যে ধপ ধপ, একই মানে দুটো শব্দ কিন্তু একই, ধপ যে স্বর, ধপ সেই স্বর, তাহলে ধপ ধপ, কিন্তু এই ধপ ধপকে যখন ধপাধপ করা হলো, উদাহরণটা আগে দিলাম যেন বুঝতে সুবিধা হয়, সে কারণে কিন্তু যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় বা স্বরধ্বনির আগমন হয় তখন তাকে অসমীকরণ বলে। বুঝতে পেরেছেন কি? ইয়েস, রাজিয়া খাতুন একটা কমেন্ট করেছেন কি, আচ্ছা এটা এরকম হবে, দেখুন টপাটপ, শুধু টপাটপ বললে আসলে হবে না। যদি শুধু টপাটপ বলেন তাহলে কিন্তু হবে না, শুধু টপাটপ বললে হবে না। মানে পরীক্ষার হলে শুধু টপাটপ দিতে পারে, তবে আপনাদেরকে এভাবেই বেশি দেওয়া হবে যে টপ প্লাস টপ দিয়ে টপাটপ। কেননা আপনি যদি শুধু টপাটপ দেন তাহলে কিন্তু যদিও শব্দটা দেখেই বোঝা যাবে অনেক সময়, তাহলে কি টপ টপ মানে কি টপ প্লাস টপ থেকে টপাটপ এসেছে, তাই না? ওকে, তাহলে অসমীকরণ গেল। এইবার দেখুন স্বরসংগতি। এই স্বরসংগতি এসে আপনাদের মধ্যে একটা ঝামেলা তৈরি করবে। স্বরসংগতি আসলে পড়াশোনাটা প্রথম দিকে সহজ মনে হলেও মাঝে মাঝে কেউ এসে একটু ঝামেলা করে। মানে আমাদের যেমন দিনকাল যায়, দিনকাল শুরুতে ভালোই যায়, কোনো কিছু মানে শুরুতে আসলে সব কিছুই ভালো, কিন্তু শেষে গিয়ে একটু ঝামেলা তৈরি করতে আসে কেউ না কেউ, এটাই বাস্তবতা। ওই যে মাসের শুরুতে টাকা পাইলে ভালোই যায়, মাসের শেষে টাকা শেষ হয়ে যায় আর ভালো যায় না। পড়াশোনাটাও হয় সেই রকমই, শুরুতে প্রথম অল্প অল্প জানি, সহজ মনে হয়, আস্তে আস্তে বেশি জানি, আস্তে আস্তে কনফিউজ শুরু হয়, বিষয়টা কিন্তু এটাই। তো এই স্বরসংগতি এসে সেই সমস্যাটাই আপনাদের মধ্যে নিয়ে আসবে। তো আপনারা কিন্তু একটু বেশি পড়বেন, তো স্বরসংগতি তখন আর কোনো ঝামেলা করতে পারবে না। তাহলে স্বরসংগতি, এই স্বরসংগতি একাই 4 রকম ভাবে হয়ে থাকে। মানে স্বরসংগতি একাই 4 রকম করে হয়ে থাকে। যেমন কি কি? প্রগত স্বরসংগতি, আচ্ছা পরাগত স্বরসংগতি। আচ্ছা, তাহলে প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, তাহলে প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি এবং অন্যান্য স্বরসংগতি। তাহলে অন্যান্য স্বরসংগতি, তাহলে দেখুন এই স্বরসংগতি মানে কয় প্রকার হচ্ছে? স্বরসংগতি মানে কিন্তু স্বরসংগতি হচ্ছে 4 প্রকার। তাহলে কি পাবো? প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি। প্রগত মানে কি? প্রগত স্বরসংগতি মানে হচ্ছে পূর্বের স্বরের কারণে পরের স্বর পরিবর্তন হবে, পূর্বের স্বরের কারণে পরের স্বর পরিবর্তন হবে। আর পরাগত মানে কি? পরের কারণে পূর্বেরটা পরিবর্তন হবে। মধ্যগত মানে কি? এই দেখুন মানে প্রগত এবং পরাগত উভয়ের জন্য, মানে এই উভয়ের জন্য প্লাস পরা, এই উভয়ের জন্য কিন্তু মধ্যগত স্বরসংগতির পরিবর্তন হবে।
আশা করি বুঝতে পেরেছেন। আমি উদাহরণ সহ দিলে হয়তো বা আরো বেশি ভালো বুঝতে পারবেন। দেখুন, আচ্ছা লেখা সব দেখা যাচ্ছে কি? লেখা সব দেখা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে কি? কথা লেখা সব বোঝা যাচ্ছে? মানে লেখাটা দেখা যাচ্ছে সাইড, এ সাইড ও সাইড হয়ে গেলে হয়তো বা লেখা ঢেকে যেতে পারে। লেখা কি ঠিকঠাক দেখা যাচ্ছে আমার? তাহলে আমরা স্বরসঙ্গতির প্রগত, পরাগত, মধ্যগত দেখবো। কিন্তু লেখা একটু দেখা যাচ্ছে কিনা, আমি সঠিক জায়গায় লিখছি কিনা একটু কমেন্ট করুন তো। না না, এটা চারটি পদ্ধতিতে হয়ে থাকে। আসলে এটার পদ্ধতি কত প্রকার বা কত ভাবে হয়ে থাকে এই প্রশ্নটা কিন্তু আসবে না। যদিও চারটি পদ্ধতিতেই আমি দেখে এসেছি, তবে এখানে কত পদ্ধতিতে হয়ে আসে সেইটা প্রশ্ন আসবে না। মূলত প্রশ্ন আসবে উদাহরণগুলো। উদাহরণগুলো আমি চারটি দেখে এসেছি, তবে সেক্ষেত্রে আপনাদের একটি কথাই বলবো যে এখন আপনারা কোনো বইতে এটা পড়েছেন কিনা জানি না, তবে আমি কিন্তু চারটি পড়ে এসেছি বা দেখে এসেছি। তো এইখানে যে বিষয়টি হচ্ছে যে আপনাদের কত প্রধানত চার পদ্ধতি, মানে এখানে আবার ওই যে বিষয়টা হচ্ছে ফিক্সড না, কিন্তু মানে প্রধানত এই চারটি পদ্ধতি, আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে প্রধানত এই চারটি পদ্ধতিতে পরিবর্তন হয়ে থাকে। তাহলে প্রধানত এই চারটি পদ্ধতিতে পরিবর্তন হয়ে থাকে, তার মানে আপনি দুই একটা আরো পাইতে পারেন, এটা ফ্যাক্ট না। তবে এই চারটার থেকে ইনশাল্লাহ আসবে। দেখুন, প্রগত মানে আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হলে, এইখানে একটা বিষয় আছে, এটা যদি মনে রাখতে পারেন তাহলে ভালো হবে। আপনারা সন্ধি বলুন বা অন্যান্য বিভিন্ন জায়গায় দেখবেন কি যে এই যে যেমন আমরা প্রথমেই পড়ে আসলাম, মানে সন্ধির কথাই বাদ থাক, আমরা প্রথমে কি পড়ে আসলাম যে আদিস্বর পরিবর্তন হলে তাকে আদিস্বরাগম বলে, অন্তঃস্বর পরিবর্তন হলে তাকে অন্তঃস্বরাগম বলে। কিন্তু এই জায়গায় আবার কি হচ্ছে, এই জায়গায় কিন্তু তার বিপরীতটা হচ্ছে, এই জায়গায় তার বিপরীতটা হবে। দেখবেন, একটু লক্ষ্য করবেন যে এইখানে কিন্তু তার বিপরীতটা হবে। কিভাবে বিপরীতটা হবে একটু লক্ষ্য করুন। দেখুন, আচ্ছা প্রগত মানে কি? প্রগত তো মানে পরের মানে আগের স্বরধ্বনি পরিবর্তন হওয়ার কথা। একটু লক্ষ্য করুন, এখানে পরাগত মানে হচ্ছে গা পরের স্বরধ্বনি পরিবর্তন হওয়ার কথা বা পরে স্বরধ্বনি আসার কথা, তাই না? প্রগত মানে হচ্ছে আমরা যেভাবে দেখতে পাচ্ছি মধ্য স্বরগম, মানে মধ্যে কোনো কিছু আসা, মানে এরকম না হয়ে এখানে কি বিষয়টা হচ্ছে দেখুন, প্রভাবের কারণে হচ্ছে। কিভাবে একটু লক্ষ্য করুন যে আদি স্বর অনুযায়ী, এই যে প্রগততে কি হচ্ছে আদি স্বর অনুযায়ী, আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হলে, মানে আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হলে, আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হলে বা পরিবর্তিত হলে প্রগত স্বরধ্বনি হয়। তাহলে দেখুন, এখানে পরিবর্তন হলো কোনটা? পরিবর্তন হলো হচ্ছে অন্তঃস্বর, কিন্তু নাম দিলাম প্রগত। আর আমরা যদি দেখি পরাগত স্বরধ্বনি, এরপরে আমরা যদি দেখি পরাগত স্বরধ্বনি, এইখানে কি বলবে যে পরাগত স্বরধ্বনিটা কি? অন্তঃস্বরের কারণে অন্তঃস্বরের কারণে আদ্যস্বর বা আদিস্বর বা শুরুতে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরধ্বনি হয়। তাহলে দেখুন, এইখানে পরিবর্তন হচ্ছে আদ্যস্বর মানে শুরুর স্বর, কিন্তু নাম আসছে পরাগত।
হচ্ছে অন্তঃস্বর, কিন্তু নাম আসছে পগত, তাই না? তার মানে কি, আপু এইখানে আমি কিন্তু বারবারই বলছি এটা ফিক্সড না। আপনি স্বরসঙ্গতি 4 প্রকার না 5 প্রকার এই কথাটি বলছেন। এইখানে বিষয়টা হচ্ছে আমি প্রধানত এই 4 প্রকার আমি বারবারই বললাম, মানে আপনি যখনই প্রশ্ন করেছেন তখনই কিন্তু আমি বলেছি প্রধানত 4 প্রকার, প্রধানত 4 প্রকার। প্রধানত 4 প্রকার মানে কি, এরপরে আরো থাকতে পারে, আমি এই প্রধান বিষয়গুলো আলোচনা করছি। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? তনয়া, তনু আপু, দেখুন এইখানে মূলত যে বিষয়টি সেটি হচ্ছে আদিস্বর। আপনি বই বের করে দেখুন, আপনি যেখানেই পড়েছেন সেখানে একটু লক্ষ্য করুন, আপনি যেখানেই পড়েছেন সেখানে একটু লক্ষ্য করুন। যে প্রধানত, আমি আবারও বলছি যে প্রধানত 4 প্রকার। এরপর আপনি বলছেন 5, 6ও হতে পারে, 7ও হতে পারে, এটা সমস্যা না। দেখুন যাই হোক, প্রগত মানে হচ্ছে কি, প্রগত মানে হচ্ছে আমরা কিন্তু দেখলাম যে প্রগত হলেও আদিস্বরের কোনো পরিবর্তন হচ্ছে না, অন্তঃস্বর পরিবর্তন হচ্ছে। কিন্তু এই নামটা কেন হয়েছে, জাস্ট একটা কথা বলবো। এ বলছে, প্রগত বলছে যে আদিস্বর বলছে তুই আমার কারণেই পরিবর্তন হলি, আমার জায়গাটা আগে, মানে বিষয়টা হচ্ছে এইটা। আদিস্বর অনুযায়ী পরিবর্তন হচ্ছে অন্তঃস্বর, বলছে তুই আমার কারণে পরিবর্তন হলো, আমার নামটা অনুসারে এক নাম দিতে হবে, মানে আমার কারণেই পরিবর্তন হয়েছে, মানে আদিস্বর বলছে আমার কারণেই যেহেতু পরিবর্তন হয়েছে, যার কারণে প্রগত। এরপরে এ বলছে অন্তঃস্বর বলছে আমার কারণেই পরিবর্তন হয়েছে পরে, সুতরাং আমাকে প্রায়োরিটি দিতে হবে, আমার নাম অনুসারে নাম রাখতে হবে, পরাগত। এইবার কি বুঝতে পেরেছেন কিনা ওইভাবে আসছে, মানে যার কারণে পরিবর্তন হবে তার অনুসারে সারা নাম দিতে হবে, যার কারণে পরিবর্তন হবে তার অনুসারে নাম দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এইবার আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রগত পরাগত স্বরধ্বনি উদাহরণ দেব, কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে না পারলে হবে না, কারণ এটা মিক্স হয়ে যাবে। যখনই আপনারা অন্তঃস্বর পরিবর্তন দেখবেন, যখনই আপনারা হচ্ছে গান আদিস্বর পরিবর্তন দেখবেন, তখনই আপনারা মনে করবেন ওই আদিস্বরাগম বা অন্তঃস্বরাগম এরকমটা ভেবে নিতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আদিস্বরের কারণে হওয়ার কারণে ও বলবে আমার কারণে হয়েছে, সুতরাং আমার জায়গাটা আগে। পরাগত অন্তঃস্বর যখনই অন্তঃস্বরের কারণে যখন পরিবর্তন হবে ও বলবে আমার কারণে যখন হয়েছে, সুতরাং আমার জায়গাটা আগে। হ্যাঁ, উদাহরণ তো অবশ্যই দেখাবো, আপনারা বুঝতে পারলেই আমি উদাহরণ দেখাবো, কারণ পরীক্ষায় এইটা আসবে না, পরীক্ষায় আসবে উদাহরণ, পরীক্ষায় এইটা আসবে না, পরীক্ষায় আসবে উদাহরণ। জাস্ট আপনাদের এটা এখানে যে বিষয়টা সমস্যা হবে সেটা নিয়ে আলোচনা করলাম। এখন তো উদাহরণ আমরা অবশ্যই দেখব। যেমন দেখুন মূলা, আমি 2টা উদাহরণ একসঙ্গে দেব। আচ্ছা দেখুন মূলা, এই যে মূলা থেকে যদি মূল হয়, মূলা থেকে যদি মূল হয়, খুরা থেকে খুরো, খুরা থেকে খুরো, তাহলে কি হলো? দেখুন এই যে মূলা, এই রস্যকারের কারণে কিন্তু পরেরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। মূলা থেকে মূলো, উচ্চারণটা দেখুন, এই যে রস্যকার ছিল, দেখুন মূলা থেকে মূলো হয়ে যাচ্ছে, মানে পূর্বে কোনো পরিবর্তন হলো না, মূলা থেকে মূলো, মানে পূর্বে কোনো পরিবর্তন হলো না, পরের পরিবর্তন হলো, খুরা থেকে খুরো। তারপরে শিখা আছে, শিখা থেকে এই উদাহরণটা কিন্তু আসতে দেখা যায়, শিখা থেকে শিখে, দেখুন এই যে শিখার কিন্তু আগে কিন্তু ঠিকই আছে, পরে কিন্তু পরিবর্তন হয়ে গেছে,
শিখা, এই কা কিন্তু পরিবর্তন হয়ে শিখে এসেছে। তাহলে দেখুন মিঠা, মিঠা দেখুন এই মিঠা রসিকার ঠিকই আছে, কিন্তু পরের আকার পরিবর্তন হয়ে কি হলো মিঠে। মিথ্যা, মিথ্যা থেকে মিথ্যে। তাহলে এই উদাহরণগুলো কিসের বলুন তো? মূলা থেকে মূলো, খুরা থেকে খুঁড়ো, শিখা থেকে শিখে, মিঠা থেকে মিঠে, নৌকা থেকে নৌকো, নৌকা থেকে নৌকো। এটা কিসের উদাহরণ বলুন তো? কমেন্ট করুন। আমি যে বললাম এটা প্রগত হবে না পরাগত হবে? সঠিক হোক ভুল হোক সবাই কমেন্ট করুন, কারণ আমি চাই এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে যাক। এই জায়গাটা একটু ঝামেলা তৈরি করবে। দেখুন নৌকা থেকে নৌকো, পূজা থেকে পুজো, পূজা থেকে পুজো, ফুলা থেকে ফুলো, ফুলা থেকে ফুলো হবে। দেখুন এই যে এই শব্দগুলো কি, এই শব্দগুলো কি মূলত বলুন তো? দেখুন কার কারণে পরিবর্তন হচ্ছে? পূর্বের কারণে পরে পরিবর্তন হচ্ছে। মানে পূর্বে ঠিক আছে বলছে আমি তো ঠিকই আছি, তুই পরিবর্তন হয়েছ, তোর নাম অনুসারে কেন আমি তো নাম দেব? আমি তো ঠিকই আছি। পূর্ব বলছে, প্রগত বলছে যে আমি তো ঠিক আছি, আমার কারণে তুই পরিবর্তন হয়েছ, তার মানে কি প্রগত হবে। এগুলো কি প্রগত, এগুলো কি প্রগতর উদাহরণ। যে আমার কারণে প্রগত, পূর্বের কারণে পরে পরিবর্তন হলে সেটি হয় কি প্রগত। কই সবাই কথা বলেন না কেন? বুঝতে পেরেছেন কিনা? মানে এটা ক্লিয়ার করেই যেতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা এই জায়গায় ক্লিয়ার না করে পরের টপিকে তো যাওয়া যাবে না, কারণ এই জায়গায় খুব কনফিউজড হবে। মূলা থেকে মূলো, খুরা থেকে খুঁড়ো, শিখা থেকে শিখে, মিঠা থেকে মিঠে, মিথ্যা থেকে মিথ্যে, নৌকা থেকে নৌকো, পূজা থেকে পুজো, ফুলা থেকে ফুলো। এই যে সবগুলো দেখুন পূর্বে ঠিক আছে, পূর্বে কোনো পরিবর্তন হয়নি, শুধু পরে পরিবর্তন হয়েছে। এই পরে পরিবর্তন হয়েছে। দেখুন এই মূলা থেকে মূলো হয়ে গেছে, খুরা থেকে খুঁড়ো হয়ে গেছে, শিখা থেকে শিখে হয়ে গেছে, মানে একার চলে এসেছে। মিঠা থেকে মিঠে হয়ে গেছে, মিথ্যা থেকে মিথ্য হয়ে গেছে, নৌকা থেকে নৌকো হয়ে গেছে, পূজা থেকে পুজো হয়ে গেছে, ফুলা থেকে ফুলো হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি গেল? প্রগত গেল, প্রগত গেল। এইবার দেখুন তাহলে পরাগতর উদাহরণটা আমরা একটু দেখে নিই। দেখুন বোনা, বোনা থেকে এই দেখুন বোনা, অর্থাৎ এইবার দেখুন এই দন্ত নাকারের না কিন্তু পরের না কিন্তু ঠিকই আছে, শুধু পূর্বে পরিবর্তন হয়েছে। এই না কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এখান থেকে কিন্তু শুরুতে পরিবর্তন হয়ে গেছে। দেখুন এই জায়গাটাতে পরিবর্তন হয়েছে, কিন্তু এই জায়গাটাতে কোনো পরিবর্তন হয়নি। কথা কি বুঝতে পেরেছেন? বোনা থেকে বোনা। এরপরে দেখুন খোদা থেকে খোদা। তাহলে দেখুন এই জায়গায় পরিবর্তন হয়েছে, বাট এই জায়গায় কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা দেখুন শিখা থেকে শিখা থেকে শিখে, শিখা থেকে শেখা, শেখা থেকে শেখা, লেখা থেকে লেখা। তার মানে কি
এই পরাগত বলছে তুই আমার কারণে পরিবর্তন হয়েছো, তার মানে আমার নাম অনুসারে নাম হবে পরাগত। জি ক্ষুধা। তাহলে দেখুন এরকম অনেক শব্দ আছে, আমরা কি এই যে লিখাও লেখি লেখাও লেখি, তার মানে এই লিখা থেকে যখন লেখা হয়েছে তখন কি হবে, তখন পরাগত হবে। তাহলে বুনা থেকে বুনা, ক্ষুধা থেকে খোদা, শেখা থেকে শেখা, লিখা থেকে লেখা, এভাবেই কিন্তু অনেক 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 শব্দ আছে। যেমন এই যে পূর্বেই কিন্তু আমরা ফুলাটা দেখে এসেছিলাম, ফুলা, এই যে ফুলাটাও কিন্তু আমরা দেখছিলাম পূর্বে, যে দেখুন এই ফুলা থেকে সেম উদাহরণ, কিন্তু দেখুন ফুলা থেকে যখন ফুলো হলো, ফুলা যখন ফুলো হলো তখন হলো প্রগত। কিন্তু এই ফুলা থেকেই যখন এই ফুলা থেকেই যখন এই ফোলা থেকে যখন ফোলা হবে, ফোলা হবে, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, পরাগত। তার মানে কি, এই দেখুন পরে পরিবর্তন হয়েছে পূর্বের কারণে, সেটা প্রগত, আর যখন পরে ঠিক আছে পূর্বে পরিবর্তন হয়েছে পরাগত, লেখান পরাগত, তাহলে এটা হচ্ছে প্রগত আর এটা হচ্ছে পরাগত, এটা প্রগত আর এটা হচ্ছে পরাগত। এইবার কি প্রগত পরাগত ঠিক আছে কিনা বলুন, আমি অন্য টপিকে যাব নাকি যাব না? আশা করি এখন তো বুঝার কথা। আমরা ভিন্ন টপিকে যাব কিনা বলুন। আমরা নেক্সট টপিকে কি যেতে পারি? ওকে ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাব ইনশাল্লাহ। দেখুন মধ্যগত, আমরা স্বরসঙ্গতির মধ্যে পেলাম হচ্ছে কি মধ্যগত, স্বরসঙ্গীতের মধ্যে পেলাম কি মধ্যগত পেয়েছি, মধ্যগত স্বরসঙ্গতি। এখন এই মধ্যগত স্বরসঙ্গতি মানে হচ্ছে কি, মানে হচ্ছে আদ্যস্বর মানে শুরুর স্বর অথবা অন্তঃস্বর, অন্তঃস্বর। তাহলে মধ্যাগত মানে আদ্যস্বর আর অন্তঃস্বর একে অপরকে প্রভাবিত করবে, অর্থাৎ আদ্যস্বর এবং অন্তঃস্বর অনুযায়ী আদ্যস্বর অর্ধস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্য স্বরাগম হয়, মধ্য স্বরাগম হয়। তাহলে এইখানে আমরা কি দেখব, যে আদ্যস্বরেরও প্রভাব পড়বে অন্তঃস্বরেরও প্রভাব পড়বে। তাহলে আন্তঃস্বর এবং অর্ধস্বর অনুযায়ী মধ্য পরিবর্তন হলে সেটা হবে মধ্যাগত। তাহলে আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে কিন্তু সবচেয়ে বেশি আমরা ভালো বুঝতে পারি। যেমন বিলাতি থেকে, এই যে দেখুন প্রথমেও রস্বীকার শেষেও রস্বীকার, এই একে অপরে দুইজন মিলে মাঝখানে এই লকে প্রভাবিত করে হয়ে গেল বিলিতি। বুঝতে পেরেছেন? যেমন ভিখারি থেকে ভিখিরি, ভিখারি থেকে ভিখিরি। জিলাপি থেকে
জিলিপি। বুঝতে পেরেছেন? মধ্যাগতটা বুঝতে পেরেছেন? মধ্যাগত। তাহলে বিলাতি থেকে বিলিতি, ভিখারি থেকে ভিখিরি, জিলাপি থেকে জিলিপি, বানান এভাবেই থাকবে। তো আমরা উচ্চারণ যেমন তেমন বানান দেখেই উত্তরও করব, যদিও পড়বো উচ্চারণের নিয়মাবলী, হয়ে উত্তর করব বানান দেখে। পরীক্ষার হলে উত্তর করব বানান দেখে, যদিও পড়ছি উচ্চারণের পরিবর্তন, কিন্তু উত্তর করব বানান দেখে। ওকে, এরপরে অন্যান্য। অন্যান্য দেখুন, এইখানে বিষয়টা হচ্ছে এইটা যে আমরা কিন্তু দেখলাম যে আদ্যস্বর মানে আদ্যস্বর ও অন্তঃস্বরের কারণে মধ্যাস্বর পরিবর্তন হয়েছে, সেটা গেছে মধ্যাগত। কিন্তু এই আন্তঃস্বর এবং অন্তঃস্বর উভয় যখন পরিবর্তন হবে তখন হবে অন্যান্য। তখন হবে অন্যান্য। যেমন মুজা থেকে মুজো, মুজা থেকে মুজো। দেখুন এখানে ছিল ওকার, কিন্তু হয়ে গেল রস্যকার। এখানে থেকে ছিল আর এখানে হয়ে গেল ও, মানে এই যে ওকার। তাহলে প্রথমেও পরিবর্তন হলো, শেষেও পরিবর্তন হলো, প্রথমেও পরিবর্তন হলো, শেষেও পরিবর্তন হলো। তখনই কি হলো? আদ্যস্বর অন্তঃস্বর উভয় পরিবর্তন হলে অন্যান্য। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ধোকা থেকে ধুকো। যেমন ধোকা থেকে ধুকো। দেখুন কোনোটাই ঠিক নেই, উভয়ের পরিবর্তন হয়েছে। ধোকা থেকে ধুকো কোনোটাই ঠিক নেই, উভয়ের পরিবর্তন হয়েছে। উভয়ের পরিবর্তন হয়েছে। আজ ক্লাস অনেকক্ষণ লাগবে, এখনো অনেক অনেক রয়েছে। আমরা একটু দ্রুত আগাই নাই, কি যে করি। আজ তো অনেক ক্লাস রয়েছে এখনো। আচ্ছা দ্রুত আগাবো আমরা এখন। 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু পড়া অর্ধেকে আসলাম মাত্র। মানে 1 ঘন্টা পার হয়ে গেছে, পড়া অর্ধেকে এসেছি, এখন অনেকটা বাকি আছে। দেখুন আচ্ছা, আমরা আদি স্বরলোপে চলে যাই। এখন আমরা একটু আচ্ছা এইখানে আবার কিছু ওই যে বিশেষ নিয়মে, ওই যে তনয়া তনু বলেছিলেন যে অতিরিক্ত আছে 5 প্রকার, এই যে বিশেষ নিয়মেও কিছু এই স্বরভক্তি হয়ে থাকে, বিশেষ নিয়মে স্বরসঙ্গতি হয়ে থাকে বিশেষ নিয়মে। এইটা দিয়ে হয়তো 5 প্রকার বলেছিলেন। যেমন হচ্ছে এখন থেকে এখনই, এই দুইটা উদাহরণ দেখে রাখুন, আসতে পারে মাঝে মাঝে। এখন থেকে এখনই। তারপরে হচ্ছে উড়নি থেকে উড়নি, এই দুইটা মানে উদাহরণটা দেখে রাখুন। এটা হচ্ছে বিশেষ নিয়মে গঠিত হয়েছে। এটা দিয়ে হয়তো বা আপনারা যে বইটি পড়েছিলেন সেটাতে 5 প্রকার দিয়ে দিয়েছিল। ওকে, আমরা এতক্ষণে দেখলাম যে সবাই আগমন হইলো, এখন আমরা লোপ পাওয়া দেখব। মানে কি, আগমন দেখলাম এত সময়, এখন লোপ দেখব। তার মানে কি, এখন আমরা দেখব ধ্বনি লোপ বা স্বরলোপ। এক কথায় স্বরলোপটা দেখব। এখন লোপ পাবে, ধরুন এত সময় আগমন হলো, এখন লোপ পাবে, স্বরলোপ। তো এই স্বরলোপের অপর আরো একটি নাম রয়েছে সমপ্রকর্ষ। সমপ্রকর্ষ, এগুলো আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। এই ভিন্নতার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না। যা স্বরলোপ তাই সমপ্রকর্ষ, মানে ধ্বনিলোপ, আবার তাই হচ্ছে ধ্বনিলোপ। তাহলে স্বরলোপ, সমকর্ষ, ধ্বনিলোপ একই।
এখন আমরা শিখব স্বরলোপ, সমকর্ষ বা হচ্ছে ধ্বনিলোপ। তাহলে আমরা যদি দেখি শব্দের প্রথমে স্বরধ্বনি লোপ হলে তাকে আদিস্বর লোপ বলে। মানে এখানে কিন্তু পার্থক্য নেই, এখানে সুন্দর করে জাস্ট কি শব্দের প্রথমে বা শুরুতে স্বরধ্বনি লোপ পেলে তাকে বলে আদি স্বরলোপ। তাহলে এই প্রথমে আমরা আদি স্বরলোপ দেখে নেব। আদি স্বরলোপ। তাহলে আদি স্বরলোপ কোনগুলো? শব্দের শুরুতে, আর লিখবো না এত, আমি এখন শুধু বলে যাই। দেখুন, আদি স্বরলোপ মানে শব্দের শুরুতে যদি স্বরলোপ হয় তাকে বলে আদি স্বরলোপ। যেমন অলাবু, অলাবু থেকে মূলত এই শব্দটা অলাবু থেকে লাবু হয়েছিল, লাবু থেকে আবার সেটা কি হয়েছে? লাউ হয়েছে, লাবু থেকে সেটা আবার কি হয়েছে? লাউ হয়েছে, সেটা আবার লাউ হয়েছে। তার মানে কি এই যে স্বরে ওটা লোপ পেয়েছে, সেটা লাবও দিতে পারে লাউ দিতে পারে, সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে স্বরেও লোপ পেয়েছে। তার মানে আদি স্বরলোপ। শব্দের শুরুতে স্বরধ্বনি লোপ পেলে সেটি হয় আদি স্বরলোপ। ওই যে উদ্ধার, উদ্ধার থেকে ধার আসবে, উদ্ধার থেকে ধার আসবে, উদ্ধার থেকে ধার। তার মানে কি এই রস্যিকার কিন্তু লোপ পেয়ে যাচ্ছে, রস্যকার কিন্তু লোপ পেয়েছে। তাহলে শব্দের আমি এখন ফার্স্ট যাব, জাস্ট না বুঝলে আপনারা কমেন্ট করবেন যে আমি এই জায়গাটাতে বুঝি নাই। তাহলে আদি স্বরলোপ, শব্দের শুরুতে লোপ পেলে সেটি আদি স্বরলোপ হবে। মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ মানে কি মাঝে স্বরলোপ পাবে, তাই না? মধ্য স্বরলোপ মানে মাঝে স্বরলোপ হবে। সুবর্ণ, দেখুন সুবর্ণ, এই যে সুবর্ণ, এই যে সুবর্ণ, তার মানে কি একটা ওকার ছিল, আমরা কিন্তু এটা জানি, সেখান থেকে কি হলো? স্বর্ণ হয়ে গেল। দেখুন, ওকে। অগ্র থেকে এইখানে যে একটা রকার ছিল সেটা যখন যুক্তপূর্ণ হয়ে গেল তখন কিন্তু লোপ পেয়ে গেল, সেটা আমরা কিন্তু আগে একটা এরকমই নিয়ম পড়ে এসেছিলাম। আচ্ছা, অগ্র থেকে এখন যে বিষয়টা আমি কিন্তু বারবারই বলছি, আমি তো ফার্স্ট যাব, আপনারা যদি না বোঝেন তাহলে আমাকে একটু কমেন্ট করবেন যে আমি এই জায়গাটা বুঝি নাই, তাহলে ওইখানে আমি একটু ব্যাক করব। তাহলে দেখুন কি এইখানে অগ্র থেকে অগ্র চলে এসেছে, তার মানে কি আমাদের যে বিষয়টি হচ্ছে যে শেষে মাঝে লোপ পাচ্ছে, কিন্তু মাঝে লোপ পাচ্ছে। অন্তঃস্বরলোপ মানে কি? অন্তঃস্বরলোপ মানে শেষে লোপ পাবে, অন্তঃস্বরলোপ মানে কি শেষে লোপ পাবে। অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরলোপ মানে হচ্ছে শেষে লোপ পাবে, অন্তঃস্বরলোপ মানে হচ্ছে শেষে লোপ পাবে। দেখুন, আশা থেকে, আশা থেকে আশ, আশা থেকে, আশা থেকে আশ, আশা থেকে আশ। আজি থেকে, আজি থেকে আজ। চারি থেকে, চারি থেকে চার। আচ্ছা বলুন তো, এই আজি থেকে যদি আইজ হতো তাহলে কি হতো? চারি থেকে যদি চাইর হতো তাহলে কি হতো? এই দুইটা হলে কি হতো আর এই দুইটা হলে কি হচ্ছে এবার বলুন। মাঝে যদি আবার না ধরে যায় তাহলে তো পড়ায় লাভ হলো না, এগুলো তো আবার বলতে হবে আসলে। দ্রুত ফার্স্ট কমেন্ট করুন যে আজি থেকে আজ, চারি থেকে চার, আজি থেকে আই, চারি থেকে চার, এর মধ্যে কি পার্থক্য রয়েছে?
এই যে ধরতে পারেননি, রাজিয়া খাতুন উত্তর দিয়েছেন মধ্যা স্বরগম। হুম, মধ্যা স্বরগম কিন্তু না, এটা কিন্তু মধ্যা স্বরগম না। আচ্ছা, লিটন খান উত্তর দিয়েছেন মধ্যা স্বরগম। এই যে লোভ পেয়েছে আর আমি যেই মাঝখানে একটা আইনি দিছি আর আপনারা মনে করছেন যে এটা হচ্ছে আগমন হয়েছে, এইটা কিন্তু না, মধ্যে তো আগমন হয়নি, এখানে একটা বিশেষ নিয়ম খেটেছে, যেটা কিন্তু আমি সুন্দর করে পড়িয়েছিলাম, অপনিহিতি। এইবার ধরেছেন যে পরের, এখানে রসিকার আগমন তো হয় নাই, এখানে তো আগমন হয় নাই, রসিকার তো এখানে, যে রসিকার তো এখানে রয়েছে আছে, শুধু কি হয়েছিল মানে পরে ছিল রসিকার, সেটা আগে চলে আসছে, শুধু পরে ছিল রসিকার, সেটা আগে চলে এসেছে, তাহলে পরের রসিকার আগে আসলে হয় অপনিহিতি, পরের রসিকার আগে আসলে হয় সেটি অপনিহিতি। আগমন হবে কখন? যখন সেই শব্দটা সেখানে নেই, সেটাকে তো আগমন বলবেন, কিন্তু এখানে তো আগমন হয়নি, শব্দটা রয়েছে। আদি স্বরগমের উদাহরণগুলো দেখেছিলাম আমরা কি, স্কুল থেকে স্কুল, আমরা এটাকে দেখেছিলাম আদি স্বরগম। আদি স্বরগম দেখেছিলাম কি, যে স্কুল থেকে স্কুল, এটা দেখেছিলাম আদি স্বরগম। স্টেশন থেকে স্টেশন, যেখানে রস্বইকার, এরকম মানে শব্দটা নেই, পুনরায় নতুন করে আসবে, কিন্তু এইখানে তো নতুন করে আসেনি, এইখানে রসিকার রয়েছে, শুধুমাত্র পরের রসিকার আগে উচ্চারণ হয়েছে। জি, মনে হয় এটাই হচ্ছে বিষয়, যে যখন আপনারা পড়বেন মনে হবে যে ম্যাম তো মানে ইজি বিষয় পড়াচ্ছে, এগুলো তো আমরা নিজেরাই পারি, মানে বিষয়টা কিন্তু এরকম, কিন্তু ওই ধরে ধরে পড়তে হবে। পড়ার সময় অনেক বেশি সহজ, উত্তর করার সময় কিন্তু কঠিন, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে। যে মধ্য স্বরাগম মানে হচ্ছে মধ্যে আগমন হলো, বিষয়টা হচ্ছে এইরকম, কিন্তু সেই আবার ভিন্নভাবে হতে পারে, যেমন আমরা কিন্তু মধ্য স্বরাগম এটা বলতে পারলাম না, মাঝে আসলেও সেটা পরের কারণে এসেছে, মানে পরের রসিকার আগে উচ্চারিত হয়েছে। ওকে, এই ধ্বনি বিপর্যয়, এইটা নিয়ে উদাহরণ খুব খুব পরীক্ষায় আসে। এবার আমরা শিখবো হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, এটা খুবই আসে। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, এটা খুবই আসে। ধ্বনি বিপর্যয়, এটা খুবই আসে, যে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে, মানে এটা কিন্তু ব্যঞ্জন বর্ণের, এতক্ষণ কিন্তু স্বরবর্ণ 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 বলে এসেছি, কিন্তু এখন কিন্তু আমি বলছি ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে কি, মানে ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন হলে, মানে ব্যঞ্জন ধ্বনির পরস্পর পরিবর্তন হলে, ব্যঞ্জন ধ্বনির পরস্পর পরিবর্তন হলে, ব্যঞ্জন ধ্বনি পরস্পর পরিবর্তন হলে তাকে বলা হয় কি, ব্যঞ্জন ধ্বনি পরস্পর পরিবর্তন হলে তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় উদাহরণ খুব 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব আসে। পে সাজ, দেখুন এখানে কিন্তু কোনো প্রকার স্বরধ্বনি নয়, এখানে ব্যঞ্জন ধ্বনি। পেশাজ থেকে কি হবে জানেন, এই যে এই চটা জাস্ট আগে চলে আসবে, পে সাজ মানে ব্যঞ্জন ধ্বনির পরস্পর, এই যে পরস্পর পরিবর্তন, পরস্পর এরা একে অপরে পরিবর্তন করে নিচ্ছে নিজেদের জায়গাটা, একে অপরের নিজেদের জায়গাটা, মানে একে অপরের নিজেদের জায়গাটা পরিবর্তন করছে, দেখুন একে অপরের নিজেদের জায়গাটা পরিবর্তন করছে। পেশাস থেকে পেছাস, তারপরে রিক্সা, এই উদাহরণগুলো কিন্তু খুবই আসে। রিক্সা, রিক্সা থেকে রেশকা, মানে হচ্ছে এই রেশ দন্তস্ব আগে চলে আসলো এবং ক পরে চলে গেল। দেখুন লাভ থেকে ফাল, লাভ থেকে ফাল, লাভ থেকে ফাল, এভাবেই উত্তরগুলো হবে। মুকুট থেকে মুকুট থেকে মুকুট থেকে মুটুক, এভাবেই আপনারা উত্তর
ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে পিশাচ থেকে পিশাচ, রেকশা থেকে রেকশা, লাভ লাভ থেকে ফাল, এভাবেই উত্তর হবে। ওকে, তাহলে ধ্বনি বিপর্যয় কিন্তু আমরা শেষ করে দিলাম। আচ্ছা, সমীভুবন। সমীভুবন, সমীভুবন মানে কি? সমান করে ফেলবে। সমীভুবন মানে কি? সমান করে ফেলবে। আমরা এবার শিখবো হচ্ছে সমীভুবন। আমরা এবার শিখবো হচ্ছে সমীভুবন। সমীভুবন মানে হচ্ছে সমান করে ফেলবে। সমীভুবন হয় তিন ভাবে। কিভাবে? পগত, হয় হচ্ছে পরাগত, হয় হচ্ছে অন্যান্য। তাহলে পগত, পরাগত এভাবে বিভিন্নভাবে হতে পারে। তো আমরা জাস্ট বলবো, মানে উদাহরণগুলো দেখে নেব। পগত মানে কি? পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। আমি এটা আগেই বলেছি, মানে পূর্ব ধ্বনির প্রভাবে পরের ধ্বনির পরিবর্তন হবে। এটা আর বোঝানোর দরকার নেই, এটা কিন্তু তখনই ভালোভাবে বুঝে এসেছি। প্রগত কখন? পূর্ব ধ্বনির প্রভাবে পরের ধ্বনির পরিবর্তন হলে। তার মানে কি? এই দেখুন, এই যে সমান আমি কি বলেছি? আমি বলেছি যে সমীভুবন মানে সমান করবে। দেখুন, এখানেও ক, এখানেও ক, পক্ষ থেকে পক্ষ, তারপরে হচ্ছে এই যে চক্র থেকে চক্র, আচ্ছা পদ্ম থেকে পদ্ম। দেখুন, জাস্ট উদাহরণগুলো দেখুন। আচ্ছা, কোয়েশ্চেন করতে গেলে কোনো ঝামেলা হবে না, উত্তর করতে গেলে কোনো ঝামেলা হবে না। বারবার পড়তে হবে, একবার দেখলে তো প্রবলেম হবে। আপনারা 5 বার রিভিশন দিবেন। আমি যেভাবে বলছি সেভাবে বুঝে বুঝে। এখন এগুলো মুখস্থ করার বিষয়ও না, আবার শুধু বুঝেও উত্তর করার বিষয়ও না। মানে শুধু বুঝবেন আর উত্তর করে ফেলতে পারবেন তা কিন্তু না। সব কিছুই বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে মনে হবে, ও আমি তো এটা দেখি, এমন দেখেছিলাম, এই নিয়মটা খেটেছে। কিন্তু আপনি তো উদাহরণই, মানে নিয়ম আমরা বুঝি ঠিক আছে, কিন্তু আমরা যদি সেই নিয়মটা মনেই না রাখতে পারি তাহলে তো হবে না, তাই না? পরাগত মানে পরেরটা পরিবর্তন হবে। পরাগত মানে কি? পরাগত মানে কি? পরবর্তী ধ্বনির কারণে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন হবে। পরাগত ছিল কিন্তু এমনই। পরাগত কি ছিল? যে পরবর্তী, এই পরাগত পরের পার্থক্য বা বেশি রাখবে, তাহলে পরের কারণে পরবর্তীর কারণে পূর্ববর্তী পরিবর্তন হবে, এটাই কিন্তু বলেছিলাম। তাহলে এটা দেখেন, মানে পরেরটা ঠিক থাকবে। এই কর্ম, কর্ম থেকে কর্ম, দেখুন কর্ম থেকে কর্ম মানে হচ্ছে কি? শেষে কিন্তু আচ্ছা কর্তা থেকে হচ্ছে কর্তা। তো যত দূর থেকে হচ্ছে যদ্দূর। সো এইগুলো একটু উদাহরণ মনে রাখবেন, আপনারা নিজেদের বইতে দেখে নেবেন। সময় অনেক হয়ে গেছে, কিন্তু আমাদের পড়া এখনো কিন্তু অনেক অনেক বাকি। আচ্ছা, অন্যান্য মানে হচ্ছে জ্ঞান, অন্যান্য মানে হচ্ছে কি? অন্যান্য মানে হচ্ছে, অন্যান্য সমীভুবন মানে হচ্ছে কি? আগে পরে উভয় প্রভাব ফেলে। অন্যান্য, অন্যান্য মানে হচ্ছে আগে পরে, আগের মানে পূর্ব এবং পর উভয়ে প্রভাব ফেলে মধ্যের পরিবর্তন হবে। পূর্ব এবং পর উভয়ের প্রভাব ফেলে মধ্যে পরিবর্তন হবে। যেমন বৎসর থেকে বছর থেকে বৎসর,
দেখুন মাঝখানে পার্থক্য এসেছে। চিকিৎসা, চিকিৎসা, চিকিৎসা থেকে চিকিৎসা থেকে হচ্ছে চিকিৎসা। ওকে, এইবার আমি যেটা বলবো সেটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। এইবার আমি যেটা বলবো সেটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিষমীভবন, 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 বিষমীভবন মানে কি বলুন তো? বিষমীভবন মানে হচ্ছে দুটি সমবর্ণের একটির পরিবর্তন হবে। দুটি সমবর্ণের বিষমীভবন মানে হচ্ছে দুটি সমবর্ণ থাকবে, দুটি সমবর্ণের একটির পরিবর্তন হবে, একটির পরিবর্তন হবে। বিষমীভবন, বিষমীভবন মানে কি? সমান ছিল তাদেরকে বিষমীভবন করা হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, খুবই খুবই প্রশ্ন আছে। বিষমীভবন একটু লক্ষ্য করুন। শরীর থেকে দেখুন দুটা কিন্তু সমান ছিল, দুইটাই র ছিল, কিন্তু শরীর হয়ে গেল, মানে পরেরটা ল হয়ে গেল। এবার দেখুন লাল, দুটা সমান ছিল, একই ছিল দুইটা, লাল হয়ে নাল হয়ে গেল, মানে দন্তন্য হয়ে গেল। আচ্ছা, দেখুন এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। দেখুন নাঙল, এই যে নাঙল থেকে নাঙ্গল হয়ে গেল, এই লটা দেখুন এই দন্তন্য হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। বিষমীভবন মানে দুটি সমবর্ণের একটির পরিবর্তন হলে বিষমীভবন হয়ে যায়। বিষমীভবন হয়ে যায়, দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে সেটি বিষমীভবন হয়ে যায়। ওকে, আমরা নেক্সটে চলে যাচ্ছি। বর্ণ দ্বিত্ব, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন দ্বিত্বতা একই। দেখুন বর্ণ দ্বিত্ব, বর্ণ দ্বিত্ব, আচ্ছা দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন, তারপরে হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা, এগুলো একই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে কখনো কখনো মানে শব্দের এই পরিবর্তনের জন্য, উচ্চারণের পরিবর্তনের জন্য ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে। মানে নাম দেখেই বুঝতে পারছি ব্যঞ্জন দ্বিত্ব, তার মানে ব্যঞ্জন বর্ণের দ্বিত্বতা হবে উচ্চারণের সুবিধার জন্য। যেমন পাকা থেকে, পাকা থেকে পাক্কা, আমরা বলি পাক্কা পাক্কা আম, তাই না? পাকা বলি না, মানে আমরা বলি পাকা আম, তার মানে যখন বেশি এক্সাইটেড হয়ে যায় যেমন বলি পাক্কা পাক্কা আম, এরকম। সকাল, আমরা যখন সকালে উঠি, এই যে সকালে উঠছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাই না? তো যখন আমরা সকালে উঠি মনে মনে বলি সকালে উঠেছি, এরকম না বলে বেশি এক্সাইটেড হয়ে বলে আমরা সকালে সকালে উঠেছি, তাই না? তার মানে সকাল। তো এই যে মুলুক থেকে, মুলুক থেকে মুল্লুক, মুলুক থেকে মুল্লুক, মুলুক থেকে মুল্লুক, এরকম কিছু থেকে কিচ্ছু। তাহলে এগুলো কি? ব্যঞ্জন দ্বিত্ব বা ব্যঞ্জন বর্ণদ্বিত্ব, বর্ণদ্বিত্ব। ব্যঞ্জন বিকৃতি, আচ্ছা ব্যঞ্জন বিকৃতি আবার কি, তাই না? মানে বিকৃতি হয়ে যাবে, কিছু কিছু জিনিস আছে যে বিকৃতি, নষ্ট করে ফেলা হচ্ছে, বিকৃতি হয়ে যাচ্ছে। দেখুন ধ্বনি বিকার, এটা হচ্ছে আমরা আর একটা নেক্সট শিখছি, ধ্বনি বিকার, ধ্বনি বিকার বা ব্যঞ্জন বিকার, ধ্বনি বিকার বা
ব্যঞ্জন বিকার, ধ্বনি বিকার বা ব্যঞ্জন বিকৃতি, আচ্ছা সরি, ধ্বনি বিকার বা ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ধ্বনি বিকার বা ব্যঞ্জন বিকৃতি, ধ্বনি বিকার বা ব্যঞ্জন বিকৃতি। দেখুন কিভাবে হলো, ধ্বনি বিকার বা ব্যঞ্জন বিকৃতি কিভাবে করা যায় হয়। দেখুন মানে কি, আমরা বিকৃতি করে ফেলে কোনো কিছু উচ্চারণ করার সময়। থাকে হচ্ছে কবাট, কিন্তু আমরা কই বলি কপাট, মানে উচ্চারণের একটা বিকৃতি করে ফেলি। এই দেখুন ধুবা থেকে ধূপা, ধূপা। এরপরে দেখুন দাইমা লাগান, শাক থেকে শাক, এই কথা বলি শাক, মানে উচ্চারণের একটা বিকৃতি হয়েছে, মানে উচ্চারণ ভিন্নতা প্রকাশ পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এইবার আমরা শিখবো হচ্ছে ব্যঞ্জন চুক্তি। এইবার আমরা শিখবো হচ্ছে ব্যঞ্জন চুক্তি মানে কি। ব্যঞ্জন চুক্তি আমরা স্বরলোপ পেয়েছিলাম, ঠিক স্বরলোপের বিপরীত আসতে পারে, স্বরলোপের মতোই আসতে পারে হচ্ছে ব্যঞ্জন চুক্তি। স্বরলোপ মানে হচ্ছে স্বরধ্বনি লোপ পেয়েছিল, আর ব্যঞ্জন চুক্তিতে মানে ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে। ব্যঞ্জন চ্যুতি মানে ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে। এটা মূলত একটা কথা যে পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে, মানে পাশাপাশি আবার দুটি সম উচ্চারণের জন্য দুটি ব্যঞ্জন ধ্বনি থাকতে হবে, মানে পাশাপাশি 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 সম উচ্চারণের পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে, দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে, পাশাপাশি দুটি সম উচ্চারণের ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়, তার একটি লোপ পেলে সেটি হয় হচ্ছে ব্যঞ্জন চুক্তি। তাহলে পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি হয় হচ্ছে ব্যঞ্জন চুক্তি। যেমন বউ দিদি থেকে বৌদি, বউ দিদি থেকে বৌদি, বড় দাদা থেকে বড়দা, বউ দিদি থেকে বৌদি, বড় দাদা থেকে বড়দা। তাহলে বউ দিদি থেকে বৌদি, বড় দাদা থেকে বড়দা, এটা হচ্ছে ব্যঞ্জন চুক্তি। এইবার দেখুন অন্তর্বর্তী মানে কি, ওই যে অন্ত স্বরাগম ছিল মানে অন্ত স্বর লোপ ছিল, এটা হচ্ছে অন্তর্বর্তী মানে হচ্ছে সেখানে স্বরধ্বনি লোপ পেয়েছিল আর এখানে ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, মানে পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, মানে পদের মধ্যে মধ্যে ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, মধ্যে ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, মধ্যে ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, মধ্য ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে হবে হচ্ছে অন্তর্বর্তী, মধ্যে ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে হবে হচ্ছে অন্তর্বর্তী। যেমন ফলাহার থেকে ফলার, ফলাহার থেকে ফলার, ফাল্গুন থেকে ফাগুন,
গুণ থেকে ফাগুন, তাহলে ফলাহার থেকে ফলার, ফাল্গুন থেকে ফাগুন, আলাহিদা থেকে আলাদা, আলাহিদা থেকে আলাদা, তাহলে আলাহিদা থেকে আলাদা। তাহলে এটি ছিল হচ্ছে অন্তহতি। এইবার দেখুন অভিশ্রুতি, অভিশ্রুতি, অভিশ্রুতি মানে কি? অন্তস্থ যুক্ত বড় শব্দ ছোট হলে, জাস্ট ছোট্ট করে বলে দিলাম যে অন্তস্থ যুক্ত বড় শব্দ ছোট হলে সেটি হবে অভিচ্যুতি। মানে অন্তস্থ যুক্ত কোনো বড় শব্দ ছোট হলে সেটি হবে অভিচ্যুতি। যেমন শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, মাছুয়া থেকে মেছে, হাড্ডুয়া থেকে হাউটা থেকে হেঁটে, এইভাবে অন্তস্থ যুক্ত ছোট শব্দ বড় শব্দ হলেই হবে অভিচ্যুতি। রকার লোপ, রকার লোপ, যখন রকার লোপ পাবে তাহলে সেটি রকার লোপই হবে। তার মানে তর্ক থেকে তক্ক, রকার লোপ পেয়ে গেছে। দেখুন করলাম থেকে করলাম, এভাবে করতে থেকে করতে, মানে করতে থেকে করতে, এটা হচ্ছে রকার লোপ। হকার লোপ, হকার লোপ পেয়েও হয়, মানে যেমন রকার লোপ পেয়ে হচ্ছে তেমনই হকার লোপ পেয়েও হতে পারে। যেমন পৌরোহিত, পৌরোহিত থেকে আসবে হচ্ছে পুরুত। আচ্ছা, গাহিল থেকে গাইলো, চাহে থেকে চায়, এমন। তাহলে হকার লোপ পাচ্ছে, হকার কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। এরপরে দেখুন আরো কিছু দেখিয়ে দিচ্ছি। অল্প মানে ক্ষীয়মান বা অল্প পানি ভুবন, ক্ষীয়মান বা অল্প প্রাণী ভুবন। এই ক্ষীয়মান বা অল্প প্রাণী ভ্রমণটা আসলে কি? মহাপ্রাণ ধ্বনি থেকে অল্পপ্রাণ ধ্বনি হবে। এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি থেকে অল্পপ্রাণ ধ্বনি হবে, অল্প প্রাণ ধ্বনি হবে। মহাপ্রাণ ধ্বনি থেকে অল্পপ্রাণ ধ্বনি হবে মানে কি? দেখুন এই যে পাঠা থেকে পাটা, মানে এই যে ট, এটা হচ্ছে ঠটা হচ্ছে মহাপ্রাণ আর টটা হচ্ছে অল্পপ্রাণ। কাঠ থেকে কাঠ, মানে হচ্ছে ঠটা হচ্ছে মহাপ্রাণ আর টটা হচ্ছে অল্পপ্রাণ। তাহলে মহাপ্রাণ থেকে অল্পপ্রাণ হয়ে যাচ্ছে, মহাপ্রাণ থেকে অল্পপ্রাণ হয়ে যাচ্ছে। এইবার দেখুন এর বিপরীতটা তাহলে হচ্ছে ক্ষীণায়ন থেকে আচ্ছা, এটা হচ্ছে মূলত মহিপ্রাণী ভুবন, মহাপ্রাণী ভুবন। তাহলে মহাপ্রাণী ভুবন মানে কি? এইটার নিয়মটা হবে অল্পপ্রাণ থেকে মহাপ্রাণে যাবে। তাহলে অল্পপ্রাণ থেকে মহাপ্রাণে কিভাবে যাবে একটু দেখুন।
এইবার ওই যে বিপরীতটাই হবে, দেখুন কা ঠাল থেকে কি হবে কাঁঠাল। তাহলে টটা অল্প পান, ঠটা হচ্ছে মহাপান। আচ্ছা, পুকুর থেকে পুকুর, পুকুর থেকে পু খুর যাবে। দেখুন কটা অল্প পান, খটা হচ্ছে মহাপান। আচ্ছা, আর দুইটা দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকের মতো অনেক অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন ঘষি ভুবন, ঘষি ভুবন, ঘষি ভুবন। দেখুন ঘষি ভুবন মানে কি, অঘোষ থেকে ঘোষ বর্ণ, অঘোষ থেকে ঘোষ বর্ণে যাবে, অঘোষ থেকে ঘোষ বর্ণে যাবে। যেমন কাক থেকে কাক, তারপরে সাত থেকে সাত, এটা কি, এগুলো কি শাক থেকে শাক, এগুলো কি, এগুলো মূলত ঘষি ভুবন, এগুলো মূলত ঘষি ভুবন। অপশনে যেমন থাকবে, যেভাবে থাকবে উত্তর কিন্তু সেভাবেই হবে। অঘষি ভুবন, অঘষি ভুবন তার মানে কি, ঘোষ থেকে অঘোষে যাবে, ঘোষ থেকে অঘোষে যাবে। যেমন বাবু থেকে বাপু, তারপরে গোলাপ থেকে গোলাপ। তাহলে ঘষি ভুবন থেকে ঘোষ থেকে অঘোষ শব্দে গেলেই সেটা হচ্ছে অঘষি ভুবন। তাহলে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রায় 1 ঘন্টা 36 মিনিট মতো ক্লাস নিলাম। তাহলে ইনশাল্লাহ ধ্বনি পরিবর্তন আমি যতটুকু পড়েছি এতটুকু যদি আপনারা আর 2 একবার ভিডিওটি দেখেন এবং সেই হিসাবে যদি নিজেদের যে ব্যাকরণ বই আছে সেখান থেকে প্র্যাকটিস করেন, আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। তো ধারাবাহিকভাবে ক্লাস করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে ঠিক 6:30টায়।